সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সাথে আছেন সাংবাদিক, কলামিস্ট এবং গবেষক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই উল্লেখযোগ্য খবরগুলো বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য খবর সেটি সারা বাংলাদেশে আলোচিত, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়ও বেশ আলোচনার ঝড় তুলেছে। সেটি হচ্ছে ইলেকশন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, যারা গত 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল। 5 আগস্ট শেখ হাসিনা পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে এক ধরনের ইতি টেনেই তিনি বিদায় নিয়েছেন। এরপরে তাদের নানান অপকর্মের অভিযোগ তদন্ত করে এই সংগঠনটিকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রথমে তাদের কার্যক্রম স্থগিত, পরে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করল। আরেকটি খবর আছে, অনতিবিলম্বে পুশ ইন বন্ধ চায় ঢাকা, দিল্লিকে চিঠি। এটিও আসলে একটি বেশ গুরুত্বপূর্ণ খবর, এটি নিয়েও আলোচনা শুনবো আমরা। আর একটি খবর আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন প্রচার মাধ্যম, এমনকি তাদেরকে উদ্দেশ্য করে কোনো সংবাদও প্রচার করা যাবে না, এরকম একটি বার্তা ছড়িয়ে পড়েছিল। এর জবাবে আসলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে বিষয়টি যে আওয়ামী লীগের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা, সংগঠনের নেতাকর্মী এবং সদস্যদের জন্য। এই প্রজ্ঞাপনে অন্য কোনো দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে না, এটি সরকারের বিবৃতি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছেন, যদি কেউ তাদের নিয়ে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো জায়গায় আলোচনার বা প্রসঙ্গক্রমেও তুলে আনে, তাকেও গ্রেপ্তার করা হতে পারে, এরকম একটা আভাস দিয়েছে। তারপরই এই বিবৃতি। তারপরেও আমিন ভাই, বাংলাদেশ তো সকল সম্ভাবনার দেশ, রাইট। আসিফ মাহমুদের ওই পোস্টের কারণেই বিভ্রান্তিটা শুরু হয়। তিনি লিখেছিলেন যে, অর্থাৎ যখন সিদ্ধান্ত হলো যে আওয়ামী লীগ তার কার্যক্রম, মানে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না, আওয়ামী লীগ দল হিসেবে না, তার কার্যক্রম নিষিদ্ধ। এবং এটার ভবিষ্যতে আমরা যেটা বুঝি, ধারণা করতে পারি, যখন ট্রাইব্যুনালে বিচার হয়ে যাবে, জুলাই গণহত্যার দায়ে হয়তো শীর্ষ নেতাদের, আওয়ামী লীগের অনেকেরই শাস্তি হবে, সেই রায় কিংবা কোনো পর্যবেক্ষণের আলোকে হয়তো তখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নটি সামনে আসবে। হয়তো শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হবে। তো দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধের একটু ছোট তফাৎটা একটু বলি। অনেকের মধ্যে বিভ্রান্তি দেখছি সোশ্যাল মিডিয়ায়ও। আওয়ামী লীগ দল হিসেবে এক্সিস্ট করছে। আওয়ামী লীগ যদি কেউ বলে, যে কোনো লোক যদি বলে যে আমি আওয়ামী লীগ করি, আপনি তাকে ধরতে পারবেন না। কিন্তু সরকারের আদেশটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগের কমিটিতে থাকতে পারেন, দল হিসেবে যেহেতু নিষিদ্ধ না, কিন্তু কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না, মিছিল করতে পারবেন না, সমাবেশ করতে পারবেন না, আওয়ামী লীগের পক্ষে কিছু লিখতে পারবেন না। এই মানে নো অ্যাক্টিভিটিস, অর্থাৎ একজন মানুষের মতো যে উনি জীবিত, কিন্তু উনি হাঁটতে পারবেন না, দৌড়াতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, কমায়। তো এক অর্থে পরোক্ষভাবে এটা আসলে নিষেধাজ্ঞাই। তো এই পরে আসিফ মাহমুদ পোস্ট দিয়েছিলেন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো ধরনের এর পক্ষেও যদি কেউ বলে, সেটা যদি দলের বাইরেও হয়, তাতে মনে হয়েছিল অনেকের যে বোধহয় আওয়ামী লীগের পক্ষে বা অন্য কোনো বিষয়ে যদি মনে হয় আওয়ামী লীগের পক্ষে গেছে, তাহলে তাকেও গ্রেপ্তার করা হবে। এটি বিভ্রান্তি ছড়ায়। এরপরেই গতকাল মধ্যরাতে সম্ভবত চিফ অ্যাডভাইজারের কার্যালয় থেকে এই বিবৃতিটি আসে, আপনি যেটা পড়লেন প্রেস উইং থেকে। সেখানে একটি খুব মজার শব্দ আমি একটু আপনাকে কোট করি। উনি এখানে সেকেন্ড প্যারা লেখা হয়েছে, উক্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্তমতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেন না। এখন দেখেন, এখানে কিন্তু বলেছেন যে মুক্তমতের মানুষ, মুক্তমতের মানুষের সংজ্ঞাটা কি? মুক্ত মানুষ কারা? ধরেন আমাদের দেশের যতগুলো বিতর্কিত আইন, ডিজিটাল সিকিউরিটি আইন, তারপরে সাইবার সিকিউরিটি আইন, এই আইনগুলো নিয়ে কেন বেশি বিতর্ক হয়েছে বা কেন মিসইউজ হয়েছে? কারণ হলো কি, অপরাধের সংজ্ঞাগুলো ছিল খুবই ক্যামোফ্লাজ। ধরেন ধর্মীয় অনুভূতিতে আঘাত। তো হোয়াট ডাজ মিন বাই ধর্মীয় অনুভূতিতে আঘাত? অনুভূতিটা কতটুকু? কার অনুভূতি, কে কার অনুভূতিতে আঘাত দেয়? তারপরে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী বক্তব্য, মুক্তিযুদ্ধের চেতনাটা ডিফাইন করবে কে? তো একইভাবে আমার কাছে মনে হচ্ছে যে মুক্তমতের মানুষের বাকস্বাধীনতা ক্ষুণ্ণ করবে না, খুব ভালো কথা শুনতে, কিন্তু এইখানে একটা প্যাচ লাগবে। আমার ধারণা, শঙ্কা হয় যে আপনি এইটা কে ঠিক করবে? পুলিশ ঠিক করবে যে হ্যাঁ সাইদ খান এই পোস্ট দিয়েছেন, এইটা উনি উনি একজন স্বাধীন সাংবাদিক,
উনি অ্যাক্টিভিস্ট না, উনি আওয়ামী লীগ করেন না, কিন্তু কেউ একজন ফেসবুকে বা অনেকগুলো গ্রুপ এখন ফেসবুকে অ্যাক্টিভ, আমি নাম না বলি, তারা কেউ একজন ওই স্ক্রিনশট নিয়ে বলল যে এই লাইনটা আওয়ামী লীগের পক্ষে গেছে, ফলে এইটা হচ্ছেন উনি হচ্ছেন আওয়ামী লীগের দোসর, উনি আওয়ামী লীগের পক্ষে বলেছেন। তখন কি এইটা এই মুক্তমতের আওতায় পড়বে? প্রশ্নটা হলো যে এই মুক্তমতটা কে ঠিক করবে? এখানে কি হতে পারতো? আমার যেটা মনে হয় কি একটা ফেক টার্ম মনে না, হচ্ছে, ফেকটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে সরকার হয়তো না বুঝেই হয়তো মুক্তমতটা লিখেছে, অথবা সচেতন ভাবেই অথবা সরকারের এটি ক্লারিফাই করা উচিত। ক্লারিফাই করা উচিত। আমার কাছে মনে হয় জিনিসটা যদি থাকতো এরকম যে নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক শব্দটা থাকলে কিন্তু এই ক্যাচালটা লাগতো না। আমি নিজে কনফিউজড যে নাগরিক থাকলে পরে কিন্তু আমি প্রশ্নটাই তুলতাম না। কিন্তু এখানেও তো আরেক ধরনের সমস্যা আছে যে নাগরিক কে নাগরিক? নাগরিক তো সংবিধানে বলে সবাই নাগরিক, সবাই নাগরিক, যারা আওয়ামী লীগ করে সেও নাগরিক। কিন্তু তখন আপনি ধরতে পারতেন যে হ্যাঁ, যদি মনে হয় যে এইটাই ওনার ইন্টেনশনটা কি। বাংলাদেশে আইনের সমস্যা হলো, এটা পৃথিবীর আইনের মধ্যেই, যে প্রত্যেকটা আইন যখন পাশ হয় পার্লামেন্টে, বিলের পেছনে একটা থাকে উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতি, ওইখানে ব্যাখ্যা দেওয়া থাকে যে আইনটা কেন সরকার করতে চায়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন হয় 18 সালে, তখন আমরা দেখলাম আইনের পেছনে লেখা ছিল যে সাইবার ওয়ার্ল্ডে নাগরিকের বাকস্বাধীনতার নিশ্চয়তা নিশ্চিত করা এবং পর্নোগ্রাফি প্রতিরোধ করা, এই ছিল দুইটা মূল উদ্দেশ্য। কিন্তু এরপরে আইন পাশ হওয়ার পর আমরা দেখলাম কি, এই আইনটা প্রয়োগ হতে থাকলো শুধুমাত্র ক্ষমতাবান লোকদের সো-কল্ড মান সম্মান রক্ষার জন্য। তাহলে উদ্দেশ্যতে আপনি যা বললেন, ইন্টেনশন আপনার যা ছিল সেটা কিন্তু প্রয়োগ করলেন না। একইভাবেই যে যারা আইন প্রয়োগ করেন, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, ওনাদের ইন্টেনশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে আপনি বলেন নাগরিককে, এখন ধরেন একজন নাগরিক উনি কোনো দল ওন করেন না, কিন্তু ধরেন 16ই ডিসেম্বর বা সামনে 15 আগস্ট আসবে, 15 আগস্টে উনার কাছে মনে হলো যে বঙ্গবন্ধু হত্যা, তার পরিবারের হত্যা, এটা নিয়ে উনি একটা ঐতিহাসিক ফ্যাক্টস ফিগার দিয়ে একটা পোস্ট দিলেন, অথবা একটা কলাম লিখলেন, একটা প্রবন্ধ লিখলেন। এখন এটা তো উনি একজন স্বাধীন নাগরিক হিসেবে এই এখান থেকে যদি শেখ মুজিবের সমালোচনা থাকতে পারে, তার আলোচনাও থাকতে পারে, প্রশংসাও থাকতে পারে। এখন আপনি সমালোচনাটুকু অ্যাভয়েড করে প্রশংসার একটা লাইন আপনি স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দিয়ে দিলেন যে এটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে, তাহলে আপনার তখন এই যে গভর্নমেন্টের যে বিবৃতি মুক্তমতের নাগরিকের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করবে না, খর্ব করবে না, এইটা আপনি কিন্তু কে ডিফাইন করবে এবং কে সুরক্ষা দেবে? তাহলে আমার কাছে মনে হয় যে এটা নাগরিকের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি যে আছে, এটা তো আজকে শুরু হলো তা না। আমাদের মধ্যে সাইবার ওয়ার্ল্ড, আওয়ামী লীগের আমলে যে ধরনের ভয়ের মধ্যে নাগরিকরা ছিল, সেই ভয় থেকে আমরা তো দূর হতে পারি নাই। ফলে যেহেতু এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আমরা ছিলাম এবং আছি, ফলে এই বিবৃতিও কিছুটা কাজে দেবে। এই কারণে যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমি খেয়াল করেছিলাম যে কেউ কেউ হয়তো ভীত হয়ে যাচ্ছিলেন যে তাহলে কি সবাই কি ধরবে। তো সরকারের এই বিবৃতিটার একটা ভালো দিক হলো যে এই ক্লারিফিকেশনটা দরকার ছিল। কিন্তু আমার কাছে শঙ্কা লাগে যে অনেকগুলো গ্রুপ এখন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, যারা বিভিন্ন দেশে বিদেশে নানান জায়গায় বিভিন্ন এজেন্ডায় তারা দেখা গেল, বিদেশ থেকে একজন আওয়ামী লীগ নিয়ে লিখলো, বাংলাদেশে বসে একজন লাইক দিয়ে দিল এবং সে বললো যে এইটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। তাহলে যেহেতু আইনে বলা আছে আওয়ামী লীগের পক্ষে বলা যাবে না, তো ওই একটা লাইন, একটা শব্দ, একটা বাক্য দিয়ে তাকে যদি পুলিশ গ্রেপ্তার করার পরে সে নিরপরাধ প্রমাণ হতে 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 তার 6 মাস চলে যাবে। এই 6 মাস তার জীবন থেকে শেষ হয়ে যাবে। হয়তো প্রমাণ হবে যে না, উনি নির্দোষ। অনেক ঘটনা এরকম ঘটেছে তো, অনেক লেখক, সাংবাদিক, আমাদের অনেক ঘনিষ্ঠজন এরকম আওয়ামী লীগের আমলে জেল খেটেছেন তো দিনের পর দিন। পরে প্রমাণ হলো যে ওই যে ফেসবুক পোস্টের কারণে এটা হয়েছে, ওটা আসলে ফেক বা ওটা। আপনি আমিন ভাই আরেকটা জিনিস, মবটা কিন্তু এখন একেবারে প্রকট আকার ধারণ করেছে। এই যে রিসেন্টলি 4 জন সাংবাদিক, 3টে টেলিভিশনের 4 জন সাংবাদিকের চাকরি হারালো, 4 জন, তাই না? এটা তো বেসিক্যালি এক ধরনের মবের কারণেই হলো না? সোশ্যাল মিডিয়ার একটা পেজে এই ওনারা যে সাংবাদিকরা যে সারোয়ারি ফারুকির সংস্কৃতি উপদেষ্টার ব্রিফিং এ প্রশ্ন করলেন, সেই ছবি দিয়ে প্রথমে একটা পেজে বলা হলো যে এরা এই সাংবাদিকরা এই প্রশ্ন করেছে, একটা মব ওখানে ক্রিয়েট করলো। তারপরে বলা হলো যে চলেন আমরা যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, মার্চ টু ওই টেলিভিশনগুলোর নাম লিখে বলা হলো ওখানে মার্চ করবো। তা আপনি যখন একটা টেলিভিশনে ঘেরাও করার হুমকি দেন সোশ্যাল মিডিয়ায়, তখন তো সেই টেলিভিশন চ্যানেলগুলো আতঙ্কে পড়ে। আমরা দেখেছি দেশের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা প্রথম আলোর সিকিউরিটির জন্য নিচে আর্মি রাখতে হয়েছে, পুলিশ রাখতে হয়েছে কয়েক দফায়। তাহলে এই যে মব একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে কেউ একটা পোস্ট দিয়ে একটা গ্রুপ অফ পিপল যদি একটা এরকম কর্মসূচি ঘোষণা করে দেয়, তারপরে তো সেইটা সামাল দেবেন কি করে আপনি? সরকার কয়জনকে সুরক্ষিত করবে? জনে তো গার্ড দেওয়া সম্ভব না এটা। বাট আপনার তো
এমন একটা আইন থাকতে হবে বা এমন একটা সিস্টেম থাকতে হবে যাতে নাগরিকরা নিরাপত্তা পায়। না, আপনার তো ধরেন এই যে গতকালকেই রাতেই আমাদের এক কলিগ বাসায় যাওয়ার পথে তার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেল। তো লাকিলি গাড়িটা স্লো ছিল, ড্রাইভার নেমেও ছিনতাইকারীকে ধরতে পেরেছে, মারধর করেছে। যাই হোক, এখন ধরেন এটা তো প্রতিদিনের ঘটনা, একটা ইনসিকিউরিটি ফিলিং তো আমাদের মধ্যে আছে 5ই আগস্টের এবং পর থেকে আরেকটি আছে। জিনিস আমিন ভাই, আপনি তো মধ্যরাতেও ঢাকা শহরে চলেন, দিনেও চলেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থক তো নিষিদ্ধ হয়নি, বা তাদের সাংগঠনিক কার্যক্রম তো নিষিদ্ধ হয়নি, তারা আত্মগোপনে আছে। আত্মগোপনে আছে। এই আত্মগোপনে থাকা মানুষগুলো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, এবং আপনি যখন সোসাইটির জন্য সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর। এবং আপনি যখন নিষিদ্ধ করে দিলেন তার অ্যাক্টিভিটি, এখন সে তো তার অস্তিত্বের প্রয়োজনে, অস্তিত্বের স্বার্থে নানা রকম স্যাবোটাজ করার চেষ্টা করবে, অপরাধ করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও কিন্তু হ্যাজিমনি রয়ে গেছে। আচ্ছা, তো আপনি তো একদিন 9 মাসে কি একদম পুরো 1 লক্ষ পুলিশ বাদ দিয়ে দিতে পারবেন? 9 মাসের মধ্যে আপনি 10,000 সরকারের কর্মচারী বাদ দিয়ে এটাকে রিপ্লেস করতে পারবেন? আপনি ধরেন যারা জুনিয়র অফিসারকে আপনি বাদ দিতে পারলেন, কিন্তু যে লোক এখন জয়েন্ট সেক্রেটারি, উপসচিব, একে বাদ দিয়ে রিপ্লেস করবেন কাকে? কাকে? একজন সচিবকে সরিয়ে আপনি কাকে রিপ্লেস করবেন? একটা নতুন লোককে এনে কি সচিব বানাতে পারবেন আপনি? আপনি তাকে পুলিশের সেপাই নিয়োগ করতে পারবেন, আর্মির সেপাই নিয়োগ করতে পারবেন, কিন্তু আপনি একজন লোক আজকে নিয়োগ দিয়ে কালকে থেকে ব্রিগেডিয়ার জেনারেল বানাতে পারবেন না, বা এসপি বানাতে পারবেন না। ফলে এটার দীর্ঘ প্রক্রিয়া। এরা নিয়োগ পেয়েছে দীর্ঘদিনে, এরা সবাই যে আবার বেনিফিশিয়ারি, সবাই সুবিধাভোগী তাও তো না। আর আওয়ামী লীগের আমলে একটা লোক নিয়োগ পেয়েছে বলেই সে ফ্যাসিস্টের দোসর, এই ন্যারেটিভ থেকে বের হওয়া দরকার। একটা দলের সমস্ত 100% লোক খারাপ হয় না, একটা অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত লোক খারাপ হয় না। আমরা যেই বাহিনী সম্পর্কে সবচেয়ে বেশি, আওয়ামী লীগের বেশিরভাগ লোক খারাপ হয়ে গিয়েছিল বলে এইটা প্রচার আছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত প্রমাণ করতে না পারবেন যে হ্যাঁ এ লোক, যেমন জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ গুলি করেছে, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট, এটা আমাদের কাছে ফুটেজ পর্যন্ত আছে। কিন্তু ওই সময় যারা দায়িত্বে ছিল পুলিশ বাহিনীতে, 100% পুলিশকে গুলি করেছে, বা 100% পুলিশকে অপরাধীকে সমর্থন করেছে? অধিকাংশ, আমার তো ধারণা অধিকাংশই তো চাকরি বাঁচানোর জন্য এটা করেছে। সে এই কাজটা না করলে তো পরদিন এসে দেখতো তার চাকরিটা নাই, তার তো সংসার চালাতে হবে। এরা প্রত্যেকেই আসলে উপরের অর্ডারকে ফলো করেছে। এসপি কে অর্ডার দিয়েছে তার উপরে আইজিপি কে ধরবেন, আইজিপি বলবে আমাকে অর্ডার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলবে আমাকে তো প্রাইম মিনিস্টার অর্ডার দিয়েছে। আলটিমেটলি সমস্ত কিছু যাবে প্রাইম মিনিস্টারের উপরে, তৎকালীন প্রাইম মিনিস্টারের উপরে। মাঠ পর্যায়ে যারা এক্সিকিউট করেছেন অধিকাংশই তো আসলে হুকুমের গোলাম ছিলেন। ফলে অবৈধ হুকুম মানাও তো একটা অপরাধ। অপরাধ অবশ্যই, অবশ্যই। কিন্তু উনি যদি ওই হুকুমটা না মানতেন, ওনার তো চাকরিটা চলে যেত। আপনি এই সোসাইটিতে আপনি কি তার জন্য কোনো বিকল্প ব্যবস্থা রেখেছেন? আমরা সাংবাদিকরা যে ধরনের দালালি করেছি আওয়ামী লীগের আমলে, আমরা অধিকাংশই কি দালালি করেছি? একটা গ্রুপ অফ পিপল দালালি করেছে, সুবিধা নিয়েছে, কিন্তু আমরা কি সঠিক সংবাদটা আমরা দিয়েছি? আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা কেন করতে পারিনি? বিকজ আমরা ভেবেছি যে একটু গা বাঁচিয়ে চলা, যতটা সম্ভব কম, যতটা না নিয়ন্ত্রণ করা হয়েছে তার বেশি নিয়ন্ত্রিত থাকার চেষ্টা করেছে। কারণ কি, সে যদি আজকে নিয়ন্ত্রিত নিজেকে সেন্সর না করে, তাহলে তো পরের দিন তার চাকরিটা নাই, তার তো কোনো সোশ্যাল সিকিউরিটি নাই। এটা একটা সরকার রাষ্ট্রের সিস্টেমটাকে এমন বানায় ফেলছে যে আপনার কোনো সোশ্যাল সেফটি না থাকলে একটা দেশে, আমি আজকে চাকরি না থাকলে কালকে আমি কি বাজার করব, এইটা যে আমাকে চিন্তা করতে হয়, তার কাছ থেকে আপনি কি স্বাধীন সাংবাদিকতা প্রত্যাশা করবেন বলেন? এটা সম্ভব নাকি? ফলে এইটা হলো টোটাল রাষ্ট্রের একটা সিস্টেমের অংশ। আপনি বিচ্ছিন্নভাবে, আমরা যে আলোচনায় ছিলাম আমিন ভাই, সেটি হচ্ছে যে এখন এই সোশ্যাল সেফটি এক ধরনের থ্রেটের মধ্যে পড়ে গেছে। এটিকে আসলে কিভাবে কাটানো দরকার? এটি তো কাটাতেই হবে আমাদের, কারণ আমাদের সমাজগুলো ভেঙে গেছে, আমাদের প্রত্যেকটা সমাজ কিন্তু ভেঙে গেছে। আমাদের সমাজটা বহু বছর ধরেই এক ধরনের ডিভাইডেশনের মধ্যে ছিল, সেটা পলিটিক্যাল ডিভাইডেশন হোক, ধর্মীয় কারণে হোক, ইডিওলজিক্যাল কারণে হোক। কিন্তু দিন শেষে আমরা যেটা মনে করি, বাংলাদেশটা আসলে একটা জায়গায় খুব স্ট্রং। আপনি ইউরোপ আমেরিকার সঙ্গে যদি তুলনা করেন, আমাদের ফ্যামিলি বন্ডিং গুলো এখন পর্যন্ত বেশ স্ট্রং। আমাদের একই পরিবারের মধ্যে 5 ভাই থাকলে 5 ভাইয়ের মধ্যে 3টা দলের লোক থাকে, ফলে এটা একটা শক্তি। আবার এখন পর্যন্ত আমরা বাবা মার সঙ্গে একসঙ্গে থাকি, এটা একটা শক্তি। কিন্তু তারপরেও পলিটিক্যাল ডিভাইডেশনটা সোশ্যাল মিডিয়া আসার পরে এত বেড়েছে। এখন ধরেন আপনি একটা ফেসবুকে পোস্ট দিলেন, ধরেন আমি একটা পোস্ট দিলাম, আমার চাচাতো ভাই এই পোস্টটা নিয়ে এমন একটা কমেন্ট করলো, সংসারে অশান্তি লাগে। এরকম ঘটনা ঘটেছে আমাদের পরিচিত অনেকের মধ্যে। এখান থেকে আপনি কি করে বেরোবেন? বেরোনোর একমাত্র পথ হচ্ছে একটা স্টেবল সরকার থাকা। এখন পর্যন্ত গত 9 মাস ধরে যে সরকার দায়িত্ব পালন করছে, তারা এখন পর্যন্ত এক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা নানা কিছু করার চেষ্টা করছে। এবং এই সরকারের আমলে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হচ্ছে সংস্কার। আমাকে বলেন কোথায় সংস্কারটা হয়েছে? ন্যায় বিচার কোথায় হচ্ছে কোথায়? এখন আওয়ামী লীগের বা গত সরকারের বিচার করা একটা, কিন্তু এই সময়ের মধ্যে যে অসংখ্য মামলা হয়েছে, আর এই মামলার মধ্যে অসংখ্য নিরীহ লোক আছে না, সবাই কালপ্রিট।
এবং যাদেরকে ধরা হয়েছে সবাই কি অপরাধী? এবং মামলায় একটি শব্দ ব্যবহার করা হয় যে কোনো এজাহারে, অজ্ঞাত আসামি। এবং এই অজ্ঞাত আসামি বাংলাদেশের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি। আপনি যখনই আসামি লিখিত 100, অজ্ঞাত 400, যে কোনো সময় যে কোনো লোককে ধরে ওই অজ্ঞাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। এটা বেসিক্যালি পুলিশের ব্যবসা। এই অজ্ঞাত শব্দটি একটা মব শব্দ, এবং এটা তো বাংলাদেশে বছরের পর বছর ধরে চলছে। ফলে আপনি যতক্ষণ পর্যন্ত একটা স্টেবল সরকার ক্ষমতায় আসছে, এবং সেটা অবশ্যই পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে, নির্বাচনের মধ্যে দিয়ে, একটা নির্বাচনের মধ্যে, এবং মানুষের এই জুলাই অভ্যুত্থানের তো অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ, সাধারণ মানুষ যে কোনো দল করে না, সে যখন রাস্তায় নামলো কেন ভাই, যে আমি 3 টার্ম ভোট দিতে পারিনি, আমাকে ভোট সংবিধান আপনাকে বলেছে যে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তো সমস্ত ক্ষমতার মালিক জনগণ হয় কি করে? ভোট দিয়ে। তো আপনি তো আবার ভোটাধিকারটাই কেড়ে নিয়েছেন। রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্কই নাই। রাষ্ট্র মনেই করেছিল আমার জনগণ লাগবে না, আমি ক্ষমতায় থাকবো। ফলে ওই রাগ ক্ষোভ থেকেই তো গুলির পরে মানুষ নেমেছে, এটা যেমন ঠিক, কিন্তু মানুষের মধ্যে একটা বড় প্রত্যাশা ছিল যে এই সরকার যদি চলে যায়, একটা নতুন সরকার আসবে, আমরা ভোট দিব, তো আপনি তো রাষ্ট্রটা আমার হবে। কিন্তু সেই রাষ্ট্রটা আমার হওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কোনো লক্ষণ তো আমি দেখি না। ফলে যদি দ্রুততম সময়ের মধ্যে এবং প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত আগামী বছরের জুনের মধ্যেও যদি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে একটা স্টেবল মানে পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় আসে, আমার ধারণা এই যে বিশৃঙ্খলা, আপনি যদি বলছেন কেন, যদি বলছি ইলেকশন তো জুনের মধ্যে হবে, এটা আপনি বিশ্বাস করেন? কেন বিশ্বাস করব না? কারণ হলো কি, ইলেকশন হতে গেলে অনেকগুলো বডি ল্যাঙ্গুয়েজ থাকে সরকারের। আপনি দেখবেন যে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেক ধরনের কর্মসূচির কথা বলেন। ইভেন আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেছেন যে সংবিধান পরিবর্তন সংশোধন করতে 2-3 বছর লাগবে। এটার ব্যাখ্যা কি? এবং উনি কিন্তু ওই জায়গাটিতে বলেছেন যে ওই সময় যে সংসদ থাকবে তারা 72-এর সংবিধানের প্রয়োজন অনুযায়ী সংশোধনী এনে তারা পরিচালনা করবেন। এখন এই 72-এর সংবিধান নিয়ে একটা খুব মজার আলোচনা। 72-এর সংবিধান তো বাংলাদেশে এক্সিস্ট করে না। 72 সালের 4 নভেম্বর যেই সংবিধান গৃহীত হয়েছিল, বাংলাদেশ কি এখন সেই সংবিধানে চলে? না, 16টা সংশোধনী, 17 বার সংশোধনী, 17 এবং 72-এর সংবিধান 73 সালেই মানে অ্যামেন্ড হয়েছে বঙ্গবন্ধুর সময়ই। বঙ্গবন্ধুর সময়ে 4র্থ সংশোধন, 4 বার সংশোধনী হয়েছে বঙ্গবন্ধুর সময়, 5ম সংশোধন হলো জিয়াউর রহমানের সময়। ফলে 72-এর সংবিধান বাংলাদেশে এখন নাই। আছে 72-এর সংবিধানের স্পিরিট গুলো আছে। 11 সালে যে 5ম সংশোধনী হলো, তখন 72-এর 4টি মূল নীতি ফিরিয়ে আনা হয়, বেসিক জিনিসগুলো আনা হয়, কিন্তু 72-এর সংবিধানের অনেক তফাৎ এখন যে সংবিধানটা এক্সিস্ট করছে আমাদের। ফলে আরো সংশোধনী লাগবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতা, ভারসাম্য, 70 অনুচ্ছেদ, এগুলো নিয়ে কথাবার্তা অনেক হচ্ছে, এগুলো নিয়ে আমি রিপিট না করি। কিন্তু আমার কথা অন্য জায়গায়, যে সরকার যেসব অ্যাক্টিভিটি করছে তাদের মধ্যে ইলেকশনের চেয়ে অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান আমার কাছে মনে হচ্ছে তারা আগ্রহী। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট দীর্ঘমেয়াদী প্ল্যান কি করে নেয়? ইন্টারিম গভর্নমেন্ট মানে কি? আপনি তো অস্থায়ী কিছু সময়ের জন্য এসছেন, এবং আপনার দায়িত্ব হচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করা, নির্বাচনের জন্য ট্রানজিট আপনি, এবং নির্বাচনটা অবাধ সুষ্ঠু করবার জন্য যেই সংস্কারগুলো ম্যান্ডেটরি। ইলেকশন ফ্রি ফেয়ার করার জন্য কি লাগবে? নির্বাচনী আইনে ত্রুটি থাকলে সেইটা সংস্কার করবেন। পুলিশ বাহিনী মূল ফ্যাক্টর ইলেকশনে, পুলিশ বাহিনী আপনি ঠিক করবেন। মাঠ প্রশাসন, ডিসির আন্ডারে যারা থাকে এদেরকে ঠিক করে। 5টা-6টা জায়গা আপনি ঠিক করেন না। এবং এই গত 9 মাসে যদি সরকার একটা জায়গা ঠিক করতে পারতো, এইটা তো সবচেয়ে বড় সংস্কার। এবং এখন যে অনেকে বলেন না যে আমরা ইউনিট সরকার 5 বছর চাই, এইটা সাধারণ মানুষ উইলিংলি বলতো যদি সরকার একটা কাজ করতো। সেটা হলো সরকারি অফিসগুলোয় মানুষ গিয়ে আগস্টের আগে যে ধরনের হয়রানির শিকার হতো, মানে আওয়ামী লীগের আমলে বা তার অতীতের সরকারগুলোর সময় যে ধরনের হয়রানির শিকার হতো, এই যদি বন্ধ করতে পারতো, যে মানুষ থানায় গেলে এখন মানে যায় যে কোনো নাগরিক সেবাটা পাচ্ছে পয়সা ছাড়া, হয়রানি ছাড়া। ভূমি অফিসে গেলে ওই কাগজটা সে তুলতে পারছে সরকারি ফি 120 টাকা দিয়ে। 120 টাকার কাগজের তুলতে গেলে যে 3000 টাকা লাগে, বা সামটাইম 10,000 20,000 টাকা লাগে। এইটা কি বন্ধ হয়েছে? আপনি খোঁজ নিয়ে দেখেন সরকারি অফিস, কোনো একটা অফিসে কোনো ধরনের করাপশন, কোনো দুর্নীতি, কোনো ঘুষ 1% কমেছে। এবং এখন আবার কিন্তু সেই পুরনো হেজিমনি ফিরছে অন্য নামে। সেটি হচ্ছে যে আমি এই আদর্শের, এই মতাদর্শের নেতা ছিলাম, এখন আমার আমি তো একদম খুব ঘনিষ্ঠ 2-1 কাছ থেকে এরকম শুনেছি যে আগে চাঁদা দিতাম শুধুমাত্র আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা এদেরকে, এখন চাঁদা দিতে হয়। তারা 2-3টা পার্টির নাম বলেছে, তাদেরকে নাম না বলি যেহেতু আমার কাছে প্রমাণ নাই, নাম না বললাম। এখন চাঁদার পরিমাণ বেশি, এবং এখন সকল সমন্বয়ক ওনারাও যান নানাভাবে, ওনারা চাঁদা বলেন, ওনারা হয়তো সহযোগিতা বলেন। তার মানে কি, আপনি তো ওই যে একটা প্যাচের মধ্যে ছিল, সিস্টেম তো চেঞ্জ করতে পারেন। তাহলে এই 9 মাসে সরকার যদি শুধুমাত্র, আমার সব সংস্কার দরকার নেই তো, আপনি শুধুমাত্র সরকারি অফিসগুলোকে ঠিক করেন, একটা পরিপত্র জারি করে দেন যে আপনার মনে থাকবে হাসনাত আব্দুল্লাহ
ফেসবুক পোস্ট দিয়েছিল আগস্টের এই অভ্যুত্থানের পর সরকারি অফিসগুলোকে যে ঘুষ চাইলে ঘুষি দিন। তো এটা কিন্তু খুব পপুলার হয়েছিল, ঘুষ চাইলে ঘুষি দিন। এখন কোন সরকারি অফিসে গিয়ে কোন নাগরিক ঘুষ চাওয়ার পরে কেউ ঘুষি দিয়েছে, খারাপ শোনায়, এটা নিশ্চয়ই এক ধরনের মব হয়। আদৌ কি ঘুষি দিতে পারবে? পারবে যদি দিত, সত্যি সত্যি দিত, এবং যদি সত্যি সত্যি বাংলাদেশের অন্তত 10-12টা জেলায় এরকম ঘটনা ঘটতো যে 10টা ঘুষি দিয়েছে, ভয় পেত অন্তত। কিন্তু আমার জানা মতে কোন সরকারি অফিসার কোন অফিসে কোন ঘুষ বন্ধ হয় নাই। অনেকে হয়তো ভয় পাচ্ছে, কিন্তু নানা সিস্টেমে তারা খাচ্ছে। আমলাতন্ত্রের সেই রাজনীতিকরণের মধ্যেই কিন্তু এখন আরো প্রকট হচ্ছে ডে বাই ডে। অর্থাৎ এতদিন নিয়োগের প্রক্রিয়ায়, পদোন্নতির প্রক্রিয়া ছিল যে আপনি আওয়ামী লীগ বোনাফাইড কিনা, আপনার 14 গোষ্ঠীতে আওয়ামী লীগ করে কিনা, মানে ডায়াগনোসিস করা হতো যে আওয়ামী লীগ কিনা। এখন জাস্ট উল্টা, আপনি নিজে তো বটেই, আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন আওয়ামী লীগ করেছে, তাহলে আপনি চাকরি পাবেন না, পদোন্নতি পাবেন না, ভালো পদায়ন পাবেন না। তো একই তো হলো। আগে যা ছিল পরিবর্তন, আগে যা ছিল জাস্ট উল্টাই দিচ্ছেন আপনি। আগে ছিল। এবং আরেকটা জিনিস যেটা এই কর্মকর্তাদের মধ্যে বা আমলাদের মধ্যেও কিন্তু এই টেন্ডেন্সি দেখা যাচ্ছে, তারা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে চলে। ওনারা এখন স্ট্রেট বলছেন যে আমি 15 বছর বঞ্চিত ছিলাম। তো 15 বছর বঞ্চিত ছিলেন কেন আপনি? বিকজ আপনি ছিলেন আওয়ামী বিরোধী। আওয়ামী বিরোধী থাকার কারণে 15 বছরে আপনি ভালো পোস্টিং পান নাই, আপনার প্রমোশন হয়নি, আপনি ডেপুটি সেক্রেটারি পদেই বসেছিলেন। তো এখন আওয়ামী বিরোধিতার কারণে আপনি বঞ্চিত ছিলেন। এখন আওয়ামী নাই, আওয়ামী লীগের পরে এখন আপনি ধামাধাম প্রমোশন নিয়ে জয়েন্ট সেক্রেটারি এবং দ্রুততম সময়ের মধ্যে সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি। তো এটা কোনো সিস্টেম হলো নাকি? অর্থাৎ আপনি আগে বঞ্চিত ছিলেন বলে পলিটিক্যাল কারণে এখন আপনি তার সমস্ত বেনিফিট নেবেন। মানে 3 বেলা খাইনি বলে এক বেলায় 4 বেলা খাবার খাবেন আপনি। ওই যে রোজার সময় আমরা গল্প বলি যে আপনি ইফতারিতে এত বেশি কেন খান, বলে যে সারাদিন খাই নাই। আর তাহলে আবার সেহরিতে তো কেন খাচ্ছেন, যে সারাদিন তো খাবো না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি 15 বছর বঞ্চিত ছিলেন, তাহলে আপনি তাহলে চাকরিটা করেন নাই ঠিক মতো। আপনি কেন দল কাউন্ট করতে হবে? আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, বঞ্চিত ছিল কোথায়? সে তো বেতন ভাতা সব পেয়েছেন। বঞ্চনা ওই অর্থে বলে যে উনি ডেপুটি সেক্রেটারি ছিলেন, ওনার বন্ধুরা জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে, ওনার বন্ধুরা সচিব হয়েছে, উনি এখনো অতিরিক্ত সচিবও হতে পারেন না, এই ধরনের বঞ্চনাটা বলেন। চাকরিচ্যুত তো হন নাই। তার মানে কি তাহলে আপনি পলিটিক্সটা করতে গেছেন? আপনি আওয়ামী বিরোধিতা কিংবা আওয়ামী লীগের দালালি এটা কেন করতে হবে আপনার? আপনি জনগণের কর্মচারী, সেবক, আপনি বেতন পান, চাকরি করবেন। আপনার আওয়ামী দালালি করতে হবে কেন? আওয়ামী লীগ বিরোধিতা করতে হবে। চাকরিটা করেন না। এখন আবার পরিবর্তিত পরিস্থিতিতে এসে আপনাকে আবারও প্রমাণ করতে হবে যে আপনি এনটি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি এই পদ ছিল, সেই পদ ছিল, এটা বলতে হবে কেন? তার মানে কি শেখ হাসিনা কিন্তু এই প্রশাসনের আমলাতন্ত্রের রাজনীতিকরণের কারণেই কিন্তু ফ্যাসিস্টে রূপান্তর হতে বাধ্য হয়েছে। উনি ফ্যাসিস্ট হয়ে ওঠা বা একটা বড় কারণ। এবং আমরা তো তাহলে সেই পথেই এগোচ্ছি, সেই পথেই তো যাচ্ছি। আমি সেটাই বললাম যে গত 9 মাসে আপনি তো অন্তত পক্ষে কোথাও কোনো সিস্টেম চেঞ্জ করতে পারেন নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এটা সাবেক তথ্য উপদেষ্টা, এখন যিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ওনার একটা ব্রিফিং এ আমি ছিলাম, ওনার একটা কথা ভালো লেগেছিল যে এখন তো এখানে যে আপনারা সাংবাদিকরা আছেন, গত এত মাস, উনি যখন কথাটা বলেছিলেন তখন বোধহয় সরকার 3-4 মাস হয়েছে, বলে যে গত 3-4 মাসে কি ডিজিএফআই থেকে বা সরকারের কোনো গোয়েন্দা সংস্থা থেকে আপনাদেরকে ফোন করে বলেছে এই সংবাদটা দেন, এই সংবাদটা নামান? আমি জানি না এখন কি অবস্থা। এখন হয়তো এইটা তো অনেকটা কমেছে, অর্থাৎ মিডিয়ার উপরে সরাসরি গোয়েন্দা বাহিনী হয়তো কমেছে। এর বাইরে আপনি ধরেন যে রাজনীতিকরণ অতীতে সরকারগুলোর সময় ছিল, প্রশাসনে, পুলিশে, অন্যান্য বাহিনীর মধ্যে, সেই রাজনীতিকরণ আপনি আদৌ কমাতে পেরেছেন কিনা? যদিও এই সরকারটি নির্দলীয় সরকার, কিন্তু আলটিমেটলি তো নির্দলীয় না। এই সরকারও তো একটি দুটি দলের দ্বারা হাইলি প্রভাবিত, এটা তো খুব পরিষ্কার। এনসিপি, জামাত, এরা তো সরকারকে সরাসরি সমর্থন দিচ্ছে। বিএনপিও সমর্থন শুরুতে দিচ্ছিল, এখন মনে হচ্ছে যে নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। এবং আপনি খেয়াল করবেন গতকালকে মির্জা আব্বাস একটা অনুষ্ঠানে খুব কড়া কিছু কথা বলে ফেলেছেন, যে উনি বলেছেন এই সরকার দেশপ্রেমিক সরকার না, জনবান্ধব সরকার না, এবং তারা কি অনেক সন্দেহজনক বিদেশিরা দেশে আসছে, অনেকগুলো পয়েন্ট উনি বলছেন, আগমন ঘটছে। তার মানে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে এক ধরনের দূরত্ব সরকার তৈরি হচ্ছে। কিন্তু এনসিপি, জামাত বা অন্যান্য ইসলামিক দল, তারা তো এখন পর্যন্ত সরকারকে সমর্থন দিচ্ছে। তার মানে নির্দলীয় সরকার হলেও সরকারটাকে দলীয় সরকার, এক ধরনের দলীয় সরকার, কিন্তু ফলে ফুল নির্দলীয় বলার সুযোগ নাই, মানে দলীয় সমর্থন আছে। রাইট। আমিন ভাই, যেহেতু মানে আমরা অনুষ্ঠানের শেষ দিকে আর একটি দুটি বিষয়ে আলোচনা করব ছোট ছোট করে, সেটি হচ্ছে যে জামাতকে 1971 প্রশ্নে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন এনসিপি দলীয়ভাবে, এবং আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনিও বলেছেন যে গণহত্যার
দায় দুটোই গণহত্যা যদি হয় তাহলে দায় স্বীকার করতে হবে এবং সেটি পরিষ্কার করতে হবে। ইনফ্যাক্ট রাজনৈতিক মহলে কিন্তু গত 2-3 দিন ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছে, বেশ আলোচনা এবং সমালোচনা বিতর্ক হচ্ছে, এবং মাহফুজ আলম নিজেও তো এক ধরনের সাইবার বুলিং এর শিকার হয়েছে, সাইবার বুলিং, এবং তিনি কিন্তু এখন মবের মুখে আছেন এবং তার পদত্যাগের দাবি কিন্তু ইতিমধ্যেই তুলেছে। এবং আমার তো ধারণা যে সংশয় হয় যে একটা গ্রুপ কেন নেমে যায় কিনা আবার, যে মাহফুজকে শাহবাগ আবার উল্টা ন্যারেটিভও আছে। কেউ কেউ বলেন যে এটা এক ধরনের সাজানো কেন, যে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বা আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা, বিএনপির চাপ দেওয়া নির্বাচন ইস্যুতে, এই যে বিদেশি, মির্জা আব্বাসের ভাষায় বিদেশিরা আসছে, বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে, কাকে কি দিচ্ছে, এগুলো নিয়ে তো কিছু কিছু পয়েন্টে আলোচনা হচ্ছে। হয়তো এইগুলোকে মানে মাইনর হয়ে যায়, তখন নিজেরা একটা আলোচনা করে, এটাও আমি জানি না, আমার কাছে প্রমাণ নাই, এটা হতে পারে, আমার প্রেডিকশন না, অনেকের প্রেডিকশন। এখন মাহফুজের প্রসঙ্গে আসি বা জামাতের প্রসঙ্গে। জামাতকে নিয়ে এই বাংলাদেশে পলিটিক্সটা তো আওয়ামী লীগ বিএনপি সবাই করেছে, এবং জামাত যদি জাতীয় পার্টিও করেছে, প্রত্যেকেই। জামাত ইসলামের বাংলাদেশে ভোট তো 10%-এর বেশি না, অতীতের নির্বাচনের আলোকে বলছি, এখন তাদের ভোট বেড়েছে না কমেছে আমি বলতে পারবো না। তো 10% যদি হয় জামাতের, তাহলে এই 10% ভোটারকে নিয়ে আওয়ামী লীগ বিএনপির এত টেনশনটা কেন? এটার বিরাট প্রশ্ন। কিন্তু 90% তারা। আমার জামাতকে দরকার কেন? এবং আমি একজন বিএনপির সিনিয়র নেতাকে অনেক বছর আগে প্রশ্ন করেছিলাম যে জামাতকে আপনারা কেন রাখলেন? যদি জামাতকে আপনারা ছেড়ে দেন তাহলে তো ইয়াং ভোটার, যারা কোনো দল করে না, তরুণরা, এরা তো বিএনপিতে আসতো। কিন্তু এদের একটা বড় অংশ আসে না, যে যুদ্ধাপরাধীদের দল, স্বাধীনতা বিরোধী দলের কারণে এরা আসে, এটা আমার মনে হয়। তো উনি আমাকে একটা মজার উত্তর দিয়েছিলেন যে মাঠে আওয়ামী লীগের মতো একটা মানে জায়ান্ট পার্টিকে মোকাবেলা করবার মতো একক ক্ষমতা বিএনপির আছে বলে বিএনপি মনে করে না, ভয় পায়। বা ছাত্রলীগকে মোকাবেলা করবে কে আসলে? তখন ওইসব পলিটিক্স, এটা আমি জানি না ওনার ন্যারেটিভ এটা ছিল। তাহলে আওয়ামী লীগও জামাতকে নিয়ে পলিটিক্সটা করেছে, সেই সুযোগটা জামাত নিয়েছে। জামাত যদি 72 সালের পর 71 সালের পরপরই, বা ধরেন বঙ্গবন্ধু হত্যার পরে যখন তাদের রাজনীতি করার ওপেন হলো, জিয়া রহমান এসে যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, জামাত যখন পলিটিক্সটা করতে পারলো, তখন যদি জামাত কৌশলে একটা বিবৃতি দিয়ে দিত যে মুক্তিযুদ্ধের সময় আমাদের অবস্থানটা ছিল পলিটিক্যাল, ওইটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল অখণ্ড পাকিস্তানের স্বার্থে, বাট আমরা এখন মনে করি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আমাদের আনুগত্য আছে, আমরা মনে করি ওইটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল। এরপরে এইটা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতো? এবং জামাত এটা 79 সালে বলে নাই, বা এরপরে 91 সালে যখন কখনোই বলে না। এইটা যদি তারা বলতো, স্বীকারও করেনি, এখন পর্যন্ত তারা করেন অবস্থান। এবং যদি হতো 71 সালে যারা এই কাজগুলো করেছে অধিকাংশ তখন জীবিত নাই। এবং গত 2-3 দিন আগে আপনি দেখেছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে যে একটা বিতর্ক উঠেছে, এখন এটা জামাত করেছে কিনা সেই জায়গা থেকে স্লোগান উঠেছে গোলাম আজমের বাংলা। আচ্ছা, রাইট। এখন এইটা বলা সাহস পাচ্ছে কি করে? তার মানে এই যে জুলাই অভ্যুত্থানে একটা বড় অংশ ছিল তো জামাত, তাই না, ইসলামী দলগুলো। ফলে তারা মনে করে এখন এই সরকারটা আমাদের, এখন দেশটা আমাদের, এরা এটা বিশ্বাস করে, মনে করে। ফলে তারা সাহস পাচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এই স্লোগান দেওয়ার সাহস তারা করছে। তো আসলে মানে এই অপ্রাসঙ্গিক। তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা সবকিছু দখলে নিব, এটা তারা বোঝানোর চেষ্টা। এবং এনসিপি কে ধন্যবাদ যে তারা দেরিতে হলেও একটা বিবৃতি তারা দিয়ে বলেছে যে এই স্লোগানের দায়ভার শুধু তাদেরই, যারা স্লোগানটা দিয়েছে। এখন আমি বলছি যে জামাত কখনোই এতদিন পর্যন্ত গত 53 বছরে যেহেতু স্বীকারটা করে নাই, এই আমলে তো করবেই। তার মানে তাদের স্বীকার করার মানসিকতা বা আন্তরিকতা বা আগ্রহ থাকলে তাদের নেই। আর যদি তারা করতো, এবং সেই ন্যারেটিভেই তারা আছে, এবং এটা তারা ক্ষমাটা চাইতো যদি আওয়ামী লীগ বিএনপি তাদেরকে নিয়ে পলিটিক্সটা না করতো। যদি আওয়ামী লীগ বিএনপি বলতো যে না আমরা এই দলের সঙ্গে পলিটিক্সটা করবো না, তাহলে জামাত নিজেই তার অস্তিত্বের স্বার্থে একটা বিবৃতি দিয়ে হোক, একটা প্রেস কনফারেন্স ডেকে হোক, তারা ঠিকই বলতো যে ওইটা আমাদের ভুল ছিল। জামাত, আপনার মনে থাকবে যখন নিবন্ধন মানে জাতীয় রাজনৈতিক দলগুলোকে যখন নিবন্ধন নিয়ে বাধ্যতামূলক করা হয় 8 সালের নির্বাচনের আগে, তখন কিন্তু জামাতের নিবন্ধন প্রথমে পায় নাই, কারণ তাদের দলের নাম ছিল জামায়াত ইসলামী বাংলাদেশ। যেহেতু এটা ইন্টারন্যাশনাল পার্টি, বিভিন্ন দেশের নামটা পরে থাকে, জামায়াত ইসলামী অফ পাকিস্তান। তখন কিন্তু তাদেরকে হুদা কমিশন আটকে দিয়েছিল। আমি তখন ইলেকশন কমিশনের রিপোর্টার, আমি খুব অ্যাক্টিভলি ওখানে কাজ করতাম, দেখলাম তখন তাদেরকে বলা হলো আপনার গঠনতন্ত্র পাল্টান, দলের নাম পাল্টাতে হবে। তখন কিন্তু জামায়াত তাদের দলের নাম চেঞ্জ করলো, বাংলাদেশ জামায়াত ইসলামী করলো। তখন বাংলাদেশকে আগে নিয়ে আসলো, তার গঠনতন্ত্রে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করার ক্লজ যুক্ত করতে হয়েছে তাকে সংবিধানে। তো জামায়াত যদি নিবন্ধন নেওয়ার শর্ত মানতে গিয়ে দলের নাম পাল্টাতে পারে, গঠনতন্ত্র চেঞ্জ করতে পারে, তাহলে তারা যে চাপে পড়তো পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে, প্রধানত বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে, তারা ঠিক 71 ভূমিকার জন্য বিশ্বাস না করলেও একটা লোক দেখানো হলেও ক্ষমা চাইতো, ভুল স্বীকার করতো। সেটা করলে আজকে এই ক্রাইসিস হয় না। এবং জাতীয় সঙ্গীত নিয়ে
তারা এই ধরনের উদ্যোগ আমি জানি না, জাতীয় সঙ্গীত বাধা দেওয়ার এইটা কি জামাত করেছে কিনা আমি জানি না। না আমরাও বলছি না, কিন্তু এই যে জাতীয় সঙ্গীতকে নিয়ে বোলিং করা, হ্যাঁ এইটা সাহস পাই কি? সাহস আসলে পেত না। আমরা শেষ করব আমিন ভাই নাফ নদী প্রসঙ্গ দিয়ে। নাফ নদীতে মাছ ধরার সময় ট্রলার লক্ষ্য করে আরাকান আর্মি গুলি করেছে এবং এখানে 2 জন আহত হয়েছে, 3 জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আরাকান আর্মি আপনি জানেন যে রাখাইনে মিয়ানমারের রাখাইন স্টেটে তারা 2009 সাল থেকে স্বায়ত্তশাসনের দাবিতে তারা আন্দোলন করছে। তারা আলাদা রাষ্ট্র চায়, ব্যাপারটা এরকম না। আমার যতটুকু তাদের সম্পর্কে যতটুকু পড়াশোনা করে বুঝতে পেরেছি যে তারা এক ধরনের স্বায়ত্তশাসন চায়। এবং আরাকান আর্মিরা হচ্ছে এক্সট্রিম বুদ্ধিস্ট। ওরা হচ্ছে মায়ানমার জান্তা সরকার রোহিঙ্গারা মুসলিম হওয়ার কারণে জাতিগত নিধন করে, আরাকান আর্মিরা ওদের চেয়েও ফেরোসাস। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা প্ল্যান ছিল, আমার ধারণা এটা, যে আরাকান আর্মির সঙ্গে একটা নেগোসিয়েশন করে যে তোমাদের স্বায়ত্তশাসনের পক্ষে আমরা আছি, কিন্তু আমার রোহিঙ্গা যারা আছে বাংলাদেশকে ফেরত নিয়ে যাও। 12 লাখ 13 লাখ আছে, অন্তত অর্ধেক হলেও যদি, যেমন গুতেরেস যখন আসলেন জাতিসংঘ মহাসচিব বলেছিলেন আগামী ঈদে 1,80,000 আগামী ঈদে তারা ঈদ করবে, তারপরে মিয়ানমার সরকার বললা হলে 1,80,000 যাবে। আমার কাছে মনে হচ্ছিল এক ধরনের মেকানিজম হচ্ছিল হয়তো, যে কিছু লোক হয়তো ওরা নিবে, কিন্তু আরাকান আর্মি একটা বিট্রে এখানে করেছে বলে আমার ধারণা। করিডোরের আলোচনাটা যেখানে এসছে, আরাকান আর্মি হয় কি, আপনি নাফ নদীর ওই জায়গাটা যদি গিয়ে থাকেন, এই যে নদীটার মধ্যে তো সীমানা দেয়া থাকে, পিলার নাই। তো বাংলাদেশের জেলেরা যখন মাছ ধরতে যায়, ও হুট করে নাফ নদীর ওই মায়ানমারের সীমানায় ঢুকে যায়। ঢুকে গেলে পরে ওখানে তো আরাকান আর্মি টহল দিতে থাকে, ও ধরে নিয়ে যায়। 2 কারণে ধরে ওরা, প্রথমত ভয় দেখানো, দ্বিতীয়ত ওদের রসদ শেষ হয়ে যায়। আরাকান আর্মির যত খাবার দাবার এইটা কিন্তু ওদেরকে নিতে হয় কক্সবাজার থেকে, এবং কক্সবাজারের সঙ্গে রেগুলার যোগাযোগ আছে। ওরা খাবার দাবারের রসদ যখনই শেষ হয় তখন ধরে নিয়ে গিয়ে এক ধরনের মুক্তিপণ আদায়। মুক্তিপণ মানে কি, ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য এখান থেকে বলে যে এই পাঠাও। ওরা হয়তো আরেকটা ট্রলারে করে ধরেন চাল ডাল এই চিনি টিনি এগুলো পাঠায়, একদম নেগোসিয়েশন হয় ওদের সঙ্গে। আর এক কারণ হচ্ছে যে ওরা সীমান্তে ঢুকে গেলে তখন ধরে নিয়ে যায়। 2 কারণ, কিন্তু কালকে গুলিটা করলো, এইখানে আরেকটা বড় ঘটনা হয়। তৃতীয়, মাদকের প্রচুর ওখানে আপনার ট্রেডিং হয়। এখন ধরেন এই যাদেরকে বলা হচ্ছে জেলে বাংলাদেশি মৎস্যজীবী, এদের মধ্যে অনেকেই কিন্তু ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত থাকে, সিন্ডিকেটেরা। এই সিন্ডিকেটের টাকা পয়সার ভাগ বাটোয়ারা, ব্যবসা বাণিজ্য নিয়েও কিন্তু আপনি খেয়াল করবেন, কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আগে তো আমাদের পণ্য আনা নেওয়া শুধুমাত্র মায়ানমার সরকারকে পয়সা দিতে হতো, এখন আরাকান আর্মিকে পয়সা দিতে হয়। তাহলে এই যে ট্রেডিং, মানে অবৈধ ট্রেডিং এর ভাগ বাটোয়ারা কিংবা এই লেনদেনের জায়গাটায় গিয়ে ঝামেলা হলে পরেও এই গোলাগুলিটা হয়। এখন কালকের ঘটনাটা, গুলিটা কি কারণে করেছে, এবং আরাকান আর্মি গুলি প্রায়ই করে ওরা। ফলে এইটা হলো যে সরকারের একটা বড় দায়, এবং 274 কিলোমিটার যে সীমান্ত বাংলাদেশের সঙ্গে মায়ানমারের, পুরোটা আরাকান আর্মির দখলে, তো সেখানে আমরা কিছু করতে পারি না। কিন্তু তাহলে একটা পুরা সীমান্ত একটা সশস্ত্র গোষ্ঠী দখল করে নিয়েছে, সেখানে তো ঘটনাগুলো ঘটবেই। এখানে আমাদের বিজিবি কোস্টগার্ডের আরো বেশি সচেতন থাকা, কেয়ারফুল থাকা, এবং আমাদের যারা মৎস্যজীবী, যারা জেলে, যারা মাছ ধরতে যান, ওনাদের কেয়ারফুল থাকা দরকার। এবং এই যদি সত্যি সত্যি অবৈধ ট্রেডিং যেগুলো ইয়াবা বা অন্যান্য চোরাচালান, এইটা বন্ধ করতে না পারলে এই গোলাগুলিটা বন্ধ করতে পারবেন না, এবং এই সীমান্ত আসলে শান্ত হবে। জি, ধন্যবাদ আমিন আল রশিদ আপনাকে। আমরা আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।